দর্শক দেখছেন এটি নিউজ। প্রণব শাহ অপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা থেকে। প্রতি রাতে আমরা এই আয়োজন নিয়ে আপনাদের সামনে আসি। কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শুরু করতে চাই। যারা গণমাধ্যমের খবর দেখেছেন কিংবা একটু বাংলাদেশ নিয়ে ভাবেন, খোঁজ খবর রাখার চেষ্টা করেন, তারা নিশ্চয়ই দেখবেন যে ব্রিটেনের ইকোনমিক্স তাদের একটি প্রতিষ্ঠান ইন্টেলিজেন্স ইউনিট EIU, তাদের একটি প্রতিবেদন আজকে প্রকাশিত হয়েছে এবং আজকে বাংলাদেশের সবকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারা বলছেন 2020 সালে বিশ্বে গণতন্ত্র এবং উন্নয়নের সূচকে বাংলাদেশের আরও উন্নত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের স্কোর হচ্ছে 5.99, প্রায় 6 বাংলাদেশের স্কোর, আর বিশ্বে প্রথম স্থানে অর্থাৎ 9.81 স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা পর্যায়ে আমরা দেখছি যে বাংলাদেশের বিরোধিতা করে নানান ধরনের প্রচার, অপপ্রচার এবং ভুল তথ্য, ভ্রান্ত তথ্য দিয়ে এই প্রজন্মের সন্তানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা এটি নিউজের পক্ষ থেকে একটি অনুসন্ধানী প্রতিবেদন করার চেষ্টা করেছি যে কেন এই মুহূর্তে বিশ্বব্যাপী বাংলাদেশ বিরোধী প্রচারণা কারা, কি অর্থে করছে, কাদের অর্থায়নে করছে, আমরা একটু আলোচনা করব। আমরা যাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আমরা পেয়েছি ফরহাদ হোসেন, তিনি প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়। ফরহাদ ভাই স্বাগত জানাচ্ছি। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ স্যারকে পেয়েছি। স্যার, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আবুল কালাম আজাদ, সাবেক মুখ্য সচিব, ক্লাইমেট ভার্নারেবল ফোরামের বিশেষ দূত, স্যার স্বাগত জানাচ্ছি। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন, তাকেও পরিচয় করিয়ে দিব, এবং লেখক সাংবাদিক স্বদেশ রায় আছেন, এবং স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র। প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের আজকে যে খবরগুলো শুরু হয়েছে, স্বদেশ রায়, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে সেই 2002 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সে সময়ের বিরোধী দলীয় নেত্রী সাতক্ষীরাতে হত্যার যে চেষ্টা হয়েছিল, তার বিচার আজকে হয়েছে নানান প্রতিবন্ধকতার মধ্য দিয়ে। 18 বছর পর সেই বিচারটি হলো, এটি একটি প্রধান খবর। অন্যদিকে প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের কোন অঞ্চলে কোন ফসল ভালো হবে সেটির একটি মানচিত্র, 100টি মানচিত্র প্রকাশ করা হয়েছে। মানে আমার কাছে মনে হয়েছে সংবাদকর্মী হিসেবে অত্যন্ত ইন্টারেস্টিং যে ডেল্টা প্ল্যান নিয়ে তিনি কাজ করেছেন, আজকে কথা বলেছেন। অর্থাৎ তাহলে দুটি খবরের মধ্যে যে সমন্বয়ের বিষয়টি, যে একটা গ্রুপ আনুষ্ঠানিকভাবে হত্যার রাজনীতি বেছে নিচ্ছে, আরেকটি গ্রুপ চাইছে যে বাংলাদেশটি কিভাবে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাবে। তাহলে রাজনীতির এই ধারাবাহিকতা স্বচ্ছ পরিষ্কার। আপনার কাছ থেকে শুনবো, এই প্রশ্নের উত্তর আমরা শুনবো। ফরহাদ হোসেন, আপনি কিভাবে দেখেন বিষয়টি? ধন্যবাদ প্রণব শাহ আপনাকে। আসলে তো আপনাকে বুঝতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যারা 1971 সালে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে, তারাই কিন্তু মূলত আপনার এই বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র, এবং 75-এর 15 আগস্টের পর থেকেই কিন্তু নিশ্চয়ই আপনি জানেন যে যে ঘটনাগুলো ঘটেছে, সেটি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করা, এবং যারা মুক্তিযুদ্ধ করেছে এবং বঙ্গবন্ধু একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই যে অর্জনটা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা, সেইটাকেই নিশ্চিহ্ন করা। এবং আমরা নিশ্চয়ই জানি যে পরাজিত শক্তিরাই কিন্তু আপনার 75-এর 15 আগস্ট ঘটায়, এবং তারাই কিন্তু পরবর্তীতে দেশকে শাসন শোষণ করে, এবং সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করা হয়। এবং এখানে আমরা সকলে একমত যে বাংলাদেশের দুটি পক্ষ আছে, একটি স্বাধীনতার সপক্ষে শক্তি, আরেকটি বিপক্ষের শক্তি। আবার একটু স্পষ্ট করে বলা হয় যে বঙ্গবন্ধু, যিনি এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, যিনি এই দলটিকে তৈরি করেছেন, যিনি তার দীর্ঘ 23 বছরে সেই পাকিস্তান আমলে তিনি কিন্তু বাংলাদেশের এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে গিয়েছেন, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তার সংগঠনকে মজবুত করেছিলেন। তারপর মুক্তির ডাক দেন বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, সেই আপনার 66-র আপনার 6 দফা থেকে তারপরে 69-এর গণঅভ্যুত্থান, 70-এ জাতীয় নির্বাচন, এবং তারও আগে যে বিভিন্ন ঘটনা। তো সেক্ষেত্রে দেশে কিন্তু যে বিষয়টি আছে, একটি হচ্ছে আওয়ামী লীগ, যেটি মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী একটি সংগঠন, একটি দল, যেটি মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে।
আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী, অর্থাৎ আমরা দেখি যে আওয়ামী বিরোধী আরেকটি চক্র। তো এই বিষয়টি কিন্তু বাঙালি জাতির কাছে, প্রত্যেকটি মানুষের কাছে স্পষ্ট। আমরা যে ঘটনাগুলো আমরা দেখেছি জি, যে ফরহাদ ভাই আমি আ আসবো আপনার কাছে ঠিক এই এই কথা সূত্র ধরে যে একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একটি বিরোধী শক্তি। হারুন স্যার আপনার কাছে আসতে চাই স্বদেশ রায়ের লেখার সূত্র ধরে। স্বদেশ রায় এই বিষয়গুলো নিয়ে লিখতে গিয়ে বলেছেন, যে কথাটি পরিষ্কারভাবে বলেছেন, যে এরকম একটি প্রামাণ্য চিত্র বা বাংলাদেশ বিরোধী প্রচারণা বা একটা কিছু, সেটি আল জাজিরা টেলিভিশন প্রচার করবে, এগুলো বিএনপির লোকজন দীর্ঘদিন ধরে প্রচার করে যাচ্ছিল। অমুক দিন অমুক তারিখে অতটা সময় দেখবেন আল জাজিরায়, এই কথাগুলো তারা প্রচার করে যাচ্ছিল। বার্তা কক্ষে বসে সে খবর আমরা পাচ্ছিলাম, এবং আমরা একাধিক লোকের সঙ্গে কথা বলেও জেনেছি যে এ ধরনের একটি কর্মকাণ্ড, অপপ্রচারমূলক প্রামাণ্যচিত্র তারা জামাত এবং বিএনপির অর্থায়নে সেগুলো তৈরি করা হয়েছে, বার্গম্যান সেটি তৈরি, ইত্যাদি ইত্যাদি সব কিছু। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডিসেম্বর মাসেই এটি প্রচার করার কথা ছিল, কিন্তু করোনা, সামগ্রিক মানুষের বিচার বিশ্লেষণ এসব করে 3 দফা তারিখ পরিবর্তন করে তারপর তারা সেই অপকর্মটি ঘটালো। আমার কথা হচ্ছে হারুন স্যার, যে তাহলে কি বিষয়টি পরিষ্কার যে আমরা একসময় দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য প্রায় 22 বার চেষ্টা হয়েছে, আজকেও ওরকম একটি মামলার রায় হয়েছে, সাতক্ষীরার ঘটনা বলছি, যে তাহলে মানে একেবারে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ধরনের অপশক্তির এই ষড়যন্ত্র চলতেই থাকবে এবং বাংলাদেশের মানুষ এগুলো মেনে নিবে? হারুন স্যার কি বলবেন? আপনার প্রথম যে বক্তব্যটা ছিল যে এরা নিঃশেষ না হওয়া পর্যন্ত এদের এই অপতৎপরতা অব্যাহত থাকবে, এই বক্তব্যের সাথে আমি একমত। কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে, এই বক্তব্যের সাথে একমত না। এখানে আমি দ্বিমত পোষণ করছি। তো বিষয়টা হলো এই যে আমাদের দীর্ঘ ইতিহাসে, এবং কি 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার আগেও যখন আন্দোলন হলো, পাকিস্তান আন্দোলন, সেখানেও 2টা ধারা ছিল। একটা ছিল ঢাকা নওয়াব পরিবারভুক্ত যে খাজা নাজিমউদ্দিন, আকরাম খাঁর নেতৃত্বাধীন প্রতিক্রিয়াশীল ধারা, আর একটা ছিল হোসেন শহীদ সরওয়ার্দী এবং আবুল হাশেমের নেতৃত্বাধীন প্রগতিশীল ধারা। এই প্রগতিশীল ধারার সঙ্গেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্ত ছিলেন, যারা ছিল বাঙালি সত্তায় বিশ্বাসী, অসাম্প্রদায়িকতার আদর্শে বিশ্বাসী। এরাই 1949 সালের 23শে জুন সেই ঢাকা রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে। তখন ছিল আওয়ামী মুসলিম লীগ, যেটা হলো আওয়ামী লীগ। কাজী যে দুটো ধারা, একটা হলো দ্বিজাতি তত্ত্বের ধারা, সাম্প্রদায়িকতার ধারা, আর একটা হলো প্রগতির ধারা। এটা কিন্তু 47 সালের আগেও আমরা দেখেছি। এখন 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে বাংলাদেশ বিরোধী, প্রগতি বিরোধী এবং স্বাধীনতা বিরোধী, বাঙালি সত্তা বিরোধীর ধারা, তারা সেদিন পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে। কিন্তু তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি। এর প্রমাণ আমরা দেখি যে শীর্ষ যুদ্ধ অপরাধী গোলাম আজম জামাত ইসলামীর, যিনি যিনি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরুদ্ধে আচরণ করেছে, পাক হানাদার বাহিনীর সহযোগিতা করেছে, বিভিন্ন প্রাইভেট বাহিনী, জল্লাদ বাহিনী গঠন করে দেশের মানুষকে হত্যা করেছে, বুদ্ধিজীবী হত্যা করেছে। তিনি কিন্তু পাকিস্তানে পালিয়ে গিয়ে তারপর লন্ডনে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি পর্যন্ত গঠন করেছিলেন, কথাও আমরা জানি। এবং এরা স্বাধীনতা পরবর্তী 1975 সালে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করার পরে, যখন জেনারেল জিয়া এবং এরশাদের শাসন আমলে এরা যদি অর্থবিত্তে অনেক মালিক হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বিনিয়োগ করেছে, সবই আমরা জানি। কাজেই রাজনীতির চেয়েও অর্থ শক্তিতে তারা অনেক বলিয়ান। প্লাস সারা বিশ্ব জুড়ে যে এদের যে সমর্থিত যে গোষ্ঠী রয়েছে, বিশেষ করে আইএসআই যদি বলি পাকিস্তানের, এরা তো এদের পেছনে রয়েছেই। এরা ঘাঁটি বাংলাদেশে করে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য কিভাবে ব্যবহার করেছে সেগুলো আমরা দেখেছি। এখন বক্তব্য হলো, আপনি যারা বলেছেন যে আল জাজিরায় যে প্রতিবেদন তারা প্রকাশ করেছে, কয়েকটা সময় ধরেই আপনারা শুনছেন যে করবে, অর্থাৎ তাহলে একটা প্রস্তুতি, অর্থাৎ এটা অনলে ছাড়ানো হয় নাই, এটা পরিকল্পিতভাবে হয়েছে, সুপরিকল্পিতভাবে হয়েছে। আসলে এইগুলো কারা করে? যাদের রাজনৈতিক কোনো ভিত নাই, জনগণের মাঝে কোনো অবস্থান নাই, তখন এরা ষড়যন্ত্রের আশ্রয় নেয় এবং কখনো কখনো হত্যা, কু এগুলার আশ্রয় নেয়। বিগত দিনে তাই নিয়েছে। হয়তো তারা মিয়ানমারের একটা পরিবর্তন ঘটেছে,
সেটা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন মোদী সরকার আসলো তখনও কিন্তু এক দলে দেশে মিষ্টি খেয়েছিল, ভেবেছিল বোধহয় যে তাদের বোধহয় মোদী সরকার এসে তাদের পাশে দাঁড়াবে, কিন্তু সেটা ঘটেনি। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিবর্তন হলো দেখুন, সেখানেও ভাবছে যে জো বাইডেন আসছে, এবার ডেমোক্র্যাটটা আছে, বোধহয় একটা কিছু হবে। আসলে কিছুই হবে না। না হওয়ার কারণ হলো এই যে সারা বিশ্বের গণতান্ত্রিকামী মানুষ তারা গণতন্ত্রের পক্ষে থাকে, অসাম্প্রদায়িকতার পক্ষে থাকে এবং প্রগতি উন্নয়নের পক্ষে থাকে। কাজেই আজকে এই কাজ কারা করছে স্পষ্ট, এটা তো আমরা বুঝতেই পারি। কখনো কখনো হেফাজতে ইসলামের নামে, কখনো কখনো জামাত ইসলামের নামে, কখনো কখনো চার দলের নামে, কখনো কখনো জামাত বিএনপির নামে, কখনো কখনো নানা নাম ধারণ করে আসলে কিন্তু এরা এক এবং জি অভিন্ন স্যার, আমি শক্তি। আসবো এবং ঠিক এদের আপনার কথা লক্ষ্য সূত্র ধরে। আমি একটু স্বদেশ রায়ের কাছে যেতে চাই। স্বদেশ রায়, আপনার লেখায় আপনি বলেছেন যে আসলে বার্গম্যানকে যতটুকু চেনা যায়, জানা যায়, বার্গম্যান খুব ভালো করে জানে যে যুদ্ধাপরাধীদের পক্ষে অবলম্বন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে দু একটা বক্তৃতা, বিবৃতি বা ৩-৪টি লাইন আদায় করা ছাড়া আর কিছুই অর্জন হবে না, সেটা ভালো করে জানে। তারপরও বিশাল বিনিয়োগ, বিশাল অর্থবৃত্তের লোভ মানুষের থাকে, সেই লোভের বশবর্তী হয়ে সেটা সে করেছে, সেটা হতেই পারে। কিন্তু কথা হচ্ছে এই সময়টিতে কেন কেন এই সময়টি বেছে নেওয়া হলো? এটি তো গেল ডিসেম্বরেই প্রচার করার কথা ছিল, কিন্তু এখন এসে এই ফেব্রুয়ারিতে কেন? স্বদেশ রায়, কি ভাবনা আপনার? আসলে আপনারা সব সমস্ত ষড়যন্ত্র এবং যে কোনো স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল পৃথিবীতে যেখানে যেখানে করা হয়েছে সব জায়গারই ইতিহাস আছে। দেখেন, এরা এমন একটা সময় বেছে নেয় যখন ওই দেশে এই একটু অর্থনৈতিক ক্রাইসিস বা অন্য কোনো ক্রাইসিস থাকে। এখন তারা মনে করছে যে যেহেতু প্রায় একটা বছর করোনা পার করে এসেছে সরকার, এ সময় বাংলাদেশের মানুষের ভিতর একটা অন্তত অল্প কিছু মানুষ হলেও কিন্তু বা অল্প সংখ্যক মানুষ হলেও কিন্তু তারা কিন্তু দারিদ্র সীমায় আর একটা প্রান্তে নেমে গেছে। এইসব মিলে হয়তো একটা ক্ষোভ তারা পাবে। এই জন্য এই সময়টা বেছে নেওয়া হচ্ছে তাদের একটা দিক। আরেকটা দিক হচ্ছে কি, তারা সব সময় একটা জরিপ করে। এরা আমরা দেখেছি, এরাও আপনি অতীতে ওরা দেখেছে যে কিভাবে মানে এখন কত পার্সেন্টেজ অফ মানে সরকারি কর্মকর্তা, তাই তারা সিভিল এবং সামরিক তারা 80-90-এর দশকের ইতিহাস জানে না, কারণ তাদের বয়স কম। অতএব তাদের ভিতর বিভ্রান্তি ছড়ানো যাবে। এবং আপনারা দেখেন যে বিভিন্ন দেশে যখনই অবৈধভাবে কোনো সরকারকে অস্থিতিশীল করা হয় অবৈধ পথে, তখন কিন্তু নানান ধরনের গুজব এবং মিথ্যা ব্যবহার করা হয়। তাই ওরা এইগুলো সমস্তই পরিকল্পিত ভাবে করেছে। এবং এটা কিন্তু শুধুমাত্র বিচ্ছিন্ন ভাবে আল জাজিরা করছে না, এটা আমাদের দেশের ভিতরে করছে। আপনি আজই আমাদের দেশের স্বনামধন্য ইংরেজি পত্রিকা ডেইলি স্টারে আপনি দেখেন আল জাজিরা নিউজটা নিয়ে যে অ্যানালিসিসটা করা হয়েছে, সেখানে বার্গম্যান সহ আল জাজিরার এই সাংবাদিকদেরকে কিন্তু ওয়াটারগেট কেলেঙ্কারির সেই বিখ্যাত সাংবাদিক উডওয়ার্ড কার্ল বার্নস্টাইনের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে কনফ্লিক্টটা হলো সেই পুরনো কনফ্লিক্ট, এবং যে সময়টিকে বেছে নেওয়ার একটা বিষয় থাকে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এত ভালো থাকবে কেন, অর্থাৎ এই হচ্ছে মূল উদ্দেশ্যটি। আমাদের সঙ্গে স্টুডিওতে একজন অতিথি আছেন, তার কাছে যেতে চাই। আজাদ স্যার, আপনার কাছেও আসবো। যে কথা একটু বলতে চাই যে এই স্বদেশ রায়, আপনার লেখাও কিন্তু আপনি উল্লেখ করেছেন যে এই ধারাটি, অর্থাৎ প্রগতিশীল ধারাটি ৭৫-এর পর কি সীমাহীন দুঃখ দুর্দশার মধ্য দিয়ে রাজনীতি করেছে এবং আজকের এই অবস্থানে এসছে। আমার হাতে যে কাগজটি রয়েছে, শুরুতেই বলছিলাম যে বিশ্বে ২০২০ সালের গণতন্ত্র এবং
উন্নয়নের সূচকে বাংলাদেশের স্কোর হচ্ছে 5.99, নরওয়ের স্কোর হচ্ছে 9.81, অর্থাৎ প্রায় 4 ডিফারেন্স। কিন্তু আমরা যদি এই ধারাবাহিকতায় থাকি তাহলে এই দেশ অবশ্যই একটা সমৃদ্ধশীল দেশের দিকে যাবে, এটি একটি দিক। পাশাপাশি জাহাঙ্গীর আলম, আপনাকে দিয়ে আপনার কাছে যেটি জানতে চাই যে বিশেষ করে কিছুদিন আগে আমরা ভাস্কর্য বিরোধী যে আন্দোলনটি দেখলাম, সেই সময় জামাতে ইসলামীর একটি প্রেস রিলিজ পত্রিকায় দেয়া হলো আর কি, যখন তুরস্ক সরকার বাংলাদেশে তাদের আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতার ভাস্কর্য নির্মাণ করতে উদ্যোগী হলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন তুরস্কে তৈরি করার উদ্যোগটি নেওয়া হলো, সেই উদ্যোগের মধ্যে আপনার পেছন থেকে অনেক বড় ভূমিকা ছিল, সেটা আমরা নানাভাবে জেনেছি এবং আমরাও আপনাদের সাথে ব্যক্তিগত কথাবার্তায় সেগুলো হয়েছে। তখন জামাতে ইসলামের সেই বিবৃতিতে মনে হলো যে তারা যেন খুবই ব্যথিত হলো, যে তাহলে এত কিছু গুছিয়ে এনে কি লাভ হলো, তাহলে কি এটা হবে না, মানে কি হতাশ একটা পরিপূর্ণ। অর্থাৎ যারা ষড়যন্ত্র করবে তারা লেগেই আছে, একেবারে প্রতিনিয়ত মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ কেন এত ভালো করবে। ব্যাপারটা কি এরকম? না, যারা অন্যায় করে তারা তো কোনো না কোনো একটা পদ্ধতিগতভাবে অবলম্বন করে। সেই হিসেবে আমি মনে করি একেবারে আমাদের 70, 71 থেকে 75 যেইগুলোই হয়েছে বাংলাদেশের ভালো কিছু করার জন্য সংগ্রামপ্রিয় মানুষরা যখন ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক অপরাধীরা বা অন্যায়কারীরা কিন্তু তারাও তাদের একটা কৌশল অবলম্বন করেছে। যেটা আমরা দেখেছি, যেটা এই ভাস্কর্য নিয়ে তারা ডিসেম্বর মাস, যেটা আমাদের দেশের ডিসেম্বর মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা শুকনা সিজন থাকে। এই সিজনে অন্যায়কারীর একটা পথ বেছে নেওয়ার জন্য চেষ্টা করে সরকারকে কিভাবে ছোট করা যায়, সরকারকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশের এবং সারা পৃথিবীতে এটি চ্যালেঞ্জ নিয়ে কিন্তু সে রাষ্ট্রটাকে কিভাবে সুন্দর করে পরিচালনা করছে, যেটা আমরা অর্থনৈতিকভাবে অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু যারা দেশকে দখল করতে চেয়েছিল, যেটা বঙ্গবন্ধুকে হত্যা করে যে ধরনের অন্যায় কাজটি করেছিল, সেই কাজটি তারা হয়তোবা ডিসেম্বরে একটা আমাদের ধর্মীয় ভিত্তিতে একটা তারা ষড়যন্ত্র শুরু করেছিল, সেটা একটি। এবং আমরা যে আল জাজিরা যেটা জিনিস দেখেছি, ঠিক একই জিনিস তারা হয়তোবা বিভিন্ন রূপে বা বিভিন্ন ব্যক্তি দিয়ে তারা কিন্তু সেই জিনিসটা তৈরি করেছে। তারা চেয়েছিল যে কোনো পদ্ধতিতে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে পঙ্গু করা যায়। এবং মাননীয় প্রধানমন্ত্রীর সকল চ্যালেঞ্জগুলা ঊর্ধ্বে উঠে উনি দেশকে এবং সামনের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে গরিব মানুষ থাকবে না, অসহায়ত্ব মানুষ থাকবে না, মানুষের কোনো পঙ্গুত্ব থাকবে না। এই যে একটি প্ল্যান করি আজকে কৃষি থেকে শুরু করে সব জায়গায়, যে একজন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু ষড়যন্ত্রটা বিভিন্ন কৌশলে শুরু করেছে। আমরা জানি বা রাজনীতি করার সদস্য যেহেতু, এখন তারা হয়তোবা আমাদের সেনাবাহিনীকে দিয়ে তারা বিভিন্ন ধরনের প্রশ্নমুখী করার চেষ্টা করেছিল, প্রশাসনের ব্যক্তিকে তারা দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের মুখী করবে, এবং রাজনীতি ব্যক্তিদেরকেও কোনো ধরনের চরিত্র হরণ করার জন্য তারা পদ্ধতিগতকে হয়তোবা প্রাথমিক পর্যায়ে 2-1টা করেছে, এবং ভবিষ্যতেও তারা কিন্তু সামনের দিকে আসবে এবং বিভিন্ন কৌশল নিয়ে তারা এই কাজটা করবে। এবং আমাদের দেশে যে স্পষ্টই আমরা জানি, বিএনপি, জামাত, তারা যখন দেখেছে দেশের মানুষ তাদের কোনো জন্য সাপোর্টিং আসে না, বা সরকারের একজন প্রশাসনিক সব লোক একসাথে কাজ করছে দেশকে উন্নয়নে নেওয়ার জন্য, সেই সময় তারা কিন্তু এই ধরনের বিভিন্ন কৌশল, তারা সিনেমা স্টাইলে বিভিন্ন ধরনের এই অপপ্রচারগুলো চালু করেছিল। আল জাজিরা আজকে করেছে, হয়তোবা তারা এই যে ফেসবুক বা বিভিন্ন মাধ্যম, কিন্তু তারাই দেখবেন এগুলো বিভিন্নভাবে ইউটিউবে দিয়ে কিন্তু এগুলো দিচ্ছে, মানুষের মধ্যে পুশিং করছে, মানুষ যেন এই মিথ্যাটা দেখে। একসময় আমরা দেখেছি ভারত বিরোধী বিভিন্ন ধরনের কিন্তু তারা বলেছিল মুসলমান মসজিদে উলুধ্বনি আসবে, বিভিন্ন ধরনের অপপ্রচার করেছিল। সেই কাজগুলোই কিন্তু আজকে তারা আবার এটা শুরু করতে যাচ্ছিল, যেটা যেহেতু সরকার এবং জনগণ সেটা বুঝতে পেরেছে। সেই হিসেবে আমি মনে করি আজকে বাংলাদেশের মানুষ সকলেই কিন্তু সচেতন। হয়তোবা মানুষ হঠাৎ করে কিছু মিডিয়ার মাধ্যমে একটা প্রকাশ হয়ে যায়, এটা বিশ্লেষণ করে। আমি মনে করি এই বিশ্লেষণ করা আমাদের নাগরিকদের জন্য ভালো, মানুষ সত্যটা জানবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং টিম, তার সরকারি কর্মকর্তা সহ এবং তার দল আওয়ামী লীগ, আমরা যেটা আছি সকলে মিলে কিন্তু আজকে সামনের দিকে দেশকে নিয়ে যাচ্ছি। অর্থনৈতিকভাবে আজকে সারা বাংলাদেশের মানুষ দেখেন, এই যে মুজিব বর্ষ এবং মাননীয় প্রধানমন্ত্রী হাজার হাজার মানুষকে ঘরবাড়ি করে দিচ্ছে। এটা পৃথিবীর কোন দেশে কোনো রাষ্ট্রনায়ক এভাবে গরিব মানুষকে এবং অসহায় মানুষকে, যিনি বলে একটা মানুষও তার ঘর ছাড়া থাকবে না, একটা মানুষও রাস্তাঘাটে ঘুমাতে পারবে না, এই যে একজন সচেতন হিসাবে, একজন মা হিসাবে এই যে একটা ভূমিকা রেখেছে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই মুহূর্তে কিভাবে অপপ্রচার করার জন্য, দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য সারা পৃথিবী যে আমাদের প্রশ্নমুখীন করে, আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে মায়ানমার সহ
প্রশ্নবিদ্ধ হিসেবে তারা আছে, গণতন্ত্রকে নষ্ট করছে। সেই ধরনের আমাদের দেশও বিদেশি শক্তি দিয়ে কোনোভাবেই এই দেশের মানুষের প্রতি যেন এবং দেশের অর্থনীতিকে ক্ষতি করতে পারে, আমাদের গার্মেন্টস সেক্টর সহ বিদেশি আমাদের যারা বন্ধুরা আছে, আমাদের ভাইয়েরা আছে, এর মধ্যে যেন প্রশ্নবিদ্ধ করতে পারে, সে ধরনের তার একটা অপপ্রচার দেশে যেহেতু পারে না, এখন বিদেশে বসে বসে বিএনপি জামাত এই কাজটি করছে। হারুন স্যার, আপনি শুধু একটু মাথায় রাখবেন যে কেন বারবার শেখ হাসিনা টার্গেটের শিকার হন, এটার উত্তর আপনার শুনবো। এবং আমাদের সঙ্গে আবুল কালাম আজাদ স্যার আছেন, যেমনটা জাহাঙ্গীর আলম বলছিলেন যে পৃথিবীর ইতিহাসে এই মুহূর্তে আমরা যতটুকু সংবাদ ধারণা আছে, আন্তর্জাতিক অঙ্গনের যে খবরটির কথা আমি বললাম, ইউর ইকোনমিক্সের সহযোগী প্রতিষ্ঠান, এটি তো আছেই। কিন্তু যদি বলি যে 8,85,000 মানুষকে ঘর দেওয়ার খবরটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঙ্গনে, কোন খবরটি আসলে কই? এই বিষয়গুলো নিয়ে তো প্রতিবেদন হয়নি। তাহলে কি বিষয়টি এরকম যে আমরা অপপ্রচারটি মানার জন্য, বোঝার জন্য শুধু বসেই থাকবো এবং শুনে কি হলো বলবো, কিন্তু সকল ভালো কাজ আড়ালেই চাপা পড়ে থাকবো? আবুল কালাম আজাদ স্যার, কি বলবেন? ধন্যবাদ প্রণব। আপনি 4টি নিউজ নিয়ে আজকে কথা বলছেন। এটাকে 2 ভাগে ভাগ যদি আমরা করি, একটি হচ্ছে সাতক্ষীরা, আরেকটি হচ্ছে এই আল জাজিরা, ডেভিড বার্গম্যান তারা। এটি বাংলাদেশ বিরোধী, শেখ হাসিনা বিরোধী, উন্নয়ন বিরোধী। আর পাশাপাশি আর 2টো নিউজ, একটি হচ্ছে কোন জেলাতে কোন ফসল ভালো হবে, যেটি ডেল্টা প্ল্যানের অংশ হিসেবে চিহ্নিত করা। আর আরেকটি হচ্ছে বাংলাদেশ উন্নয়ন এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় অনেকটা ভালো করেছে। তো এইটি আমরা রাজনৈতিক বিশ্লেষণ কিন্তু আমাদের জনাব হারুনুর রশিদ সাহেব এবং মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের অন্যান্য সহকর্মীদের কাছ থেকে শুনেছি। যদি অর্থনীতির দিকটাই শুধু বিবেচনা করেন, যে এটি বাংলাদেশকে মেলাইন করতে হবে, বাংলাদেশকে অপবাদ দিতে হবে, বাংলাদেশের এত উন্নয়ন এটি কিভাবে আপনার এটা ছোট করে দেখানো যায়, সেই জন্যই কিন্তু সময়ে সময়ে আজকের যে আল জাজিরা যেটা করে, যে শুধু একটা বিচ্ছিন্ন কাজ তো তারা করেনি, কন্টিনিউয়াস করে যাচ্ছে। আপনারা বিগত সময়ের আল জাজিরার কাজকর্ম যদি দেখেন এবং এটার পেছনে যারা আছে তাদের কাজকর্ম যদি খোঁজ করেন, এই যে বাংলাদেশের অগ্রগতি আপনি খেয়াল করেন, মাননীয় প্রধানমন্ত্রী জানতেন যে বিগত 6 বছর যাবৎ পৃথিবীতে ক্ষুধার হার বাড়ছে। প্রতি বছর অন্তত 10 মিলিয়ন লোক এই অতিরিক্ত ক্ষুধার মধ্যে আছে। গত 6 বছরে 60 মিলিয়ন লোক অতিরিক্ত এই ক্ষুধার কবলে পতিত হয়েছে। এবং এটি জেনেই কিন্তু করোনার গোড়া থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন 1 ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো হচ্ছে এইটা, যে আমরা আমাদের ধান উৎপাদন, যেটা খাদ্য উৎপাদনের মূল অংশ, এটি আমরা বিগত 50 বছরে, যেখানে আগে ছিল মাত্র 1,08,00,000 মেট্রিক টন, সেখানে 3,73,00,000 মেট্রিক টন হচ্ছে আমাদের উৎপাদন। এই করোনাকালীন সময় আপনি খেয়াল করে দেখেন, যখন ধান কাটার সমস্যা হলো, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক দূরদর্শিতায় কি হলো, তাৎক্ষণিক রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সকল স্তরের লোকজন নেমে গেল ধান কাটার কাজে। এবং এট দি সেম টাইম কত দ্রুত মেকানাইজড জিনিসপত্র সরকার এই কৃষকদের কাছে সরবরাহ করলেন। রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট হচ্ছে আমরা চাল উৎপাদনে 4র্থ, আমরা মিঠা পানির মাছ উৎপাদনে 3য়, আমরা ভেজিটেবল উৎপাদনে 3য়, আমরা আম উৎপাদনে 7ম। এরকম কয়টা শোনা যাবে? মানে এই উন্নয়নের ধারা যাতে অব্যাহত রাখা যায়, সেই জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই আজকে কতগুলো কোন কোন জেলায় কোন কোন ফসল হবে সেই জিনিসটি দেওয়া। এখানে কিন্তু থেমে থাকেনি। আপনি খেয়াল করে দেখেন যে গবেষণার কাজটা কত হয়েছে কৃষি ক্ষেত্রে। 35টি নতুন ধানের প্রজাতি উদ্ভাবন হয়েছে, যেখানে আপনার এই ফ্লাড টলারেন্ট, স্যালাইন টলারেন্ট এবং ড্রাউট টলারেন্ট ভ্যারাইটি হয়েছে। মানে এই দিয়ে কিন্তু সামনের দিকে কোনো, এবং 9 রকমের নতুন পাট, 8 রকমের ইক্ষু, এই যে জিনিসগুলো, জিঙ্ক ফর্টিফাইড রাইস, এগুলো কিন্তু উন্নয়নের ছোট 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 পথ। কিন্তু সামগ্রিকভাবে এই যে আপনি 6 পয়েন্টে যেটা আমরা চলে গেছি, তার কারণটা হচ্ছে এটাই। আমাদের ক্রপ ইন্টেন্সিটি কিন্তু 1 পয়েন্ট না, মানে 190 ক্রপ ইন্টেন্সিটি, মানে প্রতিটা জমিতে বছরে অন্তত 2 বার ফসল হয়। তারপরেও কি করে আমাদের এই জমির উর্বরতা রক্ষা করা যায় সেদিকেও মাননীয় প্রধানমন্ত্রী নজর দিয়েছেন। কাজেই আপনি যদি একটা করে হিসাব করেন, তাহলে দেখা যাবে যে উন্নয়নের রোল মডেলে বাংলাদেশ যাওয়ার জন্য যা যা হওয়া দরকার, এটি যদি আমরা এসডিজি সঙ্গে লিঙ্ক করি, এসডিজি 2 যেটি হাঙ্গার, যেটার সঙ্গে কৃষি, তাহলে পরে দেখা যাবে যে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা যথার্থই হিসেব প্রায় আসছে।
এবং এইটি মাননীয় প্রধানমন্ত্রী থেমে থাকতে চাননি, করোনাকালীন সময়ে যাতে আমাদের লোকজন না খেয়ে কষ্ট না পায় সেই জন্য কিন্তু গোড়া থেকে তিনি এই পদক্ষেপগুলো নিয়েছেন। কাজেই আপনি এই পৃথিবীকে বঙ্গবন্ধু যেমন বলছেন 2 শিবিরে ভাগ করা, আমি কি বলে এই শোষিতের পক্ষে, ঠিক তেমনি মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্র এবং উন্নয়নের পক্ষে। জি, অসংখ্য ধন্যবাদ। সাধারণ মানুষকে কারা বোঝাবে, কিভাবে আদালতকে প্রবাহিত করে দিনের পর দিন বিচারহীনতায় এই বাংলাদেশের মানুষ এবং যিনি আজকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার এটি বইতে হয়েছে, এই প্রশ্নের উত্তর শুনবো। আপনাকে আরেকটি বিষয় একটু বলে রাখতে চাই যে বঙ্গবন্ধুর যে সমস্ত প্রিয় কবিতা, প্রিয় গান, সেগুলো নিয়ে আমাদের একটি গবেষণা কর্মকাণ্ড চলছে। সেখানে বঙ্গবন্ধু প্রায়শই বলতেন যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, অর্থাৎ নিজেদের। বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবে 26শে মার্চ 1975 সালে তিনি যখন সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিচ্ছেন, তখন তিনি বলছেন যে একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের, তারপর বলছেন যে আপনাদের কেন বলতেছি, এটা তো আমারই জিজ্ঞেস করি, কারণ আমি তো আপনাদেরই একজন। মানুষ হচ্ছে এরকম যে অর্থাৎ আমরা সবাই জাতিতে বাঙালি, সবাই আমরা তার মানুষ। কিন্তু বার্গম্যানের বাবা রিচার্ড নিক্সন 1971 সালের 8ই মার্চ বঙ্গবন্ধু ভবনে, মানে বার্গম্যানের বাবারা বলছি, ব্রিটিশদেরকে ইঙ্গিত করে বলছি, বঙ্গবন্ধুকে প্রশ্ন করছে যে আপনি যদি এখন কোনো কিছু করে বসেন তাহলে তো পুরো পাকিস্তানি আর্মি আপনাকে শেষ করে দিবে। উত্তরে বঙ্গবন্ধু বলছেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ 7.5 কোটি মানুষই হচ্ছে আমার। সেই রাষ্ট্রে যখন এই বার্গম্যান যখন বলে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, তো সব তো প্রাইম মিনিস্টারেরই মানুষ হবে। বাঙালি মাত্রই তো বঙ্গবন্ধুর, বাঙালি মাত্রই তো শেখ হাসিনার, মুক্তিযুদ্ধের পক্ষের। এই কথা আপনি কিভাবে দেখেন ফরাদ ভাই? আপনি ঠিকই বলেছেন। আপনি অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এসছেন আসলে। প্রথমত নিয়ে আসলেন আপনি সাতক্ষীরার যে ঘটনাটি 2002 সালে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা যে অপচেষ্টা। তো এ ধরনের তো আমরা জানি যে অনেকগুলো চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীকে সেই আপনার চট্টগ্রাম, তারপরে আমাদের সেই যেটা হচ্ছে আ আ আ বিভিন্ন জায়গাতে যে বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তাকে হত্যা এবং 2004 সালে যে গ্রেনেড হামলায় সর্বশেষ যে 21শে আগস্টের হামলা। তো মাননীয় প্রধানমন্ত্রীকে সেটি যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই বলে থাকেন যে, "আমি 15ই আগস্ট থেকে রক্ষা পেয়ে আমি দেশের জন্য আমি ফিরে এসেছি। আ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে এসছেন। নিশ্চয়ই আমাকে দিয়ে বঙ্গবন্ধু সেই স্বপ্ন পূরণ করেই আমাকে নেবেন।" তার ভিতরে যে সেই দৃঢ় যে তার যে একটি আ আপনার অনুভূতি আছে, যে তার আত্মবিশ্বাস আছে, সেই বিষয়টিও এখানে ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি যেটি বললেন যে, যাদের শাস্তি হয়েছে তারা কিন্তু এ ধরনের যে অপরাধী যারা ২০০৪ সালের ঘটনা, ২০০২ সালের ঘটনা আপনার একই রকম যে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা এবং বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে পারলে সবকিছু থামিয়ে দেয়া যাবে। আপনি দেখেন ৭৫ এ ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সপরিবারে। শিশু রাসেল, একটি ছোট্ট শিশু, তাকে পর্যন্ত যে নির্মমভাবে হত্যা করা হলো। একইভাবে যারা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যেটা নির্দেশিত হয়ে যে জাতীয় ৪ নেতৃবৃন্দ যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, ঠিক তাদেরকে ২৩ নভেম্বর ১৯৭৫ সালে নির্মমভাবে কারাগারে হত্যা করা হয়েছে। এবং আপনি বাংলাদেশকে বিপদগামী করার চেষ্টা করা হয়েছে। আমি আসবো হারুন স্যার, আপনাকে যে প্রশ্নটি রাখা হয়েছিল বারবার, শেখ হাসিনা কেন টার্গেট হন, আমি বিরতি থেকে ফিরে এসে আপনার উত্তর শুনবো। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। যে কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, হারুন স্যার আপনার কাছে প্রশ্ন রেখে যাওয়া ছিল বারবার, শেখ হাসিনা কেন টার্গেট। আজকে সকালে যে অনুষ্ঠানটি হয়েছে, অর্থাৎ একদিকে সাতক্ষীরার রায় হচ্ছে, অন্যদিকে তিনি বাংলাদেশের কোন অঞ্চলে কি সবজি ভালো হবে সেটার গবেষণার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছিলেন, এবং সেই অনুষ্ঠানের একেবারে শেষে যেই কথাগুলো বললেন আমরা সেইটি একটু শোনাবো আপনাকে, তারপর হারুন স্যার আপনার কাছে যেতে চাই। আমরা 2021 আমরা ঘোষণা দিয়েছিলাম, সেটা বাস্তবায়ন করে এখন আমরা 2041 পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা করেছি এবং 2100 সালে ডেল্টা প্ল্যান, অর্থাৎ এই বদ্বীপ কীভাবে উন্নত হবে সেই প্ল্যানটাও করে দিয়ে গেলাম,
যেন প্রজন্মের পর প্রজন্ম এই দেশের উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পারে। হারুন স্যার কি বলবেন? অপু, আপনি যথার্থই বলেছেন যে এ পর্যন্ত প্রায় 24 বার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আক্রমণ হয়েছে, তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। 2004 সালের 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হলো, তার প্রধান লক্ষ্য তো ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, এ নিয়ে তো কোনো দ্বিধার সংশয় নেই। আবার সাতক্ষীরার ঘটনা তো আমরা জানি, চট্টগ্রামেও জনসভায় যাওয়ার সময় 20-22 জন লোককে গুলি করে হত্যা করা হয়েছে। তারপরে গোপালগঞ্জে তার জনসভাস্থলে 70 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছিল। কাজী বারবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কি কারণে হচ্ছে? উত্তর সহজ, যে কারণে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে, এমনকি শিশু রাসেলকে পর্যন্ত হত্যা করা হয়। কিন্তু নির্মাণ এটা কার পক্ষে সম্ভব হতো না। আজকে তার নেতৃত্বে যে উন্নয়ন, এই উন্নয়নটা হলো অনেকের জন্য গাত্রদাহ এই কারণে যে বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্যের মধ্যে থাকবে, বাংলাদেশ হবে সেই হেনরি কিসিঞ্জারের ইন্টারন্যাশনাল বাস্কেট কেস। কাজী বাংলাদেশ আজকে করোনা প্যান্ডামিক যেভাবে সফলভাবে তিনি মোকাবেলা করেছেন, এখানে যদি শত শত লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করত, তাহলে একটা মহল দুর্ভাগ্যজনক হলো এটা সত্য যে তাদের জন্য খুব এটা সুবিধাজনক হতো। তখন তারা আন্দোলন করতে, তারা ক্ষমতায় যেতে ইস্যু খুঁজে পেত। অর্থাৎ সরকার যদি দুর্বল হয়, সরকার যদি নাজুক অবস্থায় পড়ে এবং দেশের যদি উন্নয়ন না হয়, দারিদ্র্য সীমা যদি আরো বৃদ্ধি পায়, তাহলে এটা হলো তাদের জন্য, তাদের রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য ভালো। আর একটা যে জিনিস হলো যে এমনকি আওয়ামী লীগের মধ্যেও অনেক নেতা নেতৃত্ব আছেন যাদের মধ্যে দুদুল্যমানতা আছে, তাদের মধ্যে আপোষকামিতা আছে। আমি তো একথা নির্দ্বিধায় বলতে পারি এবং সকলেই আমার বোধহয় একমত হবেন যে উইদাউট দি লিডারশিপ এবং যেটা হলো একটা দৃঢ় লিডারশিপ অফ দি অনারেবল প্রাইম মিনিস্টার, এই যে যুদ্ধ অপরাধীদের বিচার এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যে বিচার, যেটা দীর্ঘদিন ধরে হয়নি, ইন্ডিমনিটি আইন পাশ পর্যন্ত হয়েছিল, এগুলা এদেশে কার্যকর করা সম্ভব হতো না। জননেত্রী শেখ হাসিনাকে হত্যা বা তিনি টার্গেট এই কারণে, তিনি বঙ্গবন্ধুর মতো এতই জনপ্রিয় যে বঙ্গবন্ধুকে একমাত্র হত্যা করা ছাড়া তাকে কি আর কোনো উপায়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যেত, পৃথিবীর সরিয়ে দেওয়া যেত? কোনোদিনও কারো পক্ষে সম্ভব ছিল না। বাংলাদেশে যাদের নেতৃত্বে, যে দলের নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, স্বাধীনতা আমরা পেয়েছি, এ দেশ তাদের নেতৃত্বেই পরিচালিত হবে, এটাই তো স্বাভাবিক। আর যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এদেশের মানুষকে হত্যা করেছে, তারা আবার দেশ শাসন করে কিভাবে? কাজেই তারা যে আজকে যে অবস্থা আছে, ইতিহাসের নির্ধারিত পথেই তারা আছে। আমি তাদের কোনো অবস্থান দেখি না যে তারা আবার বাংলাদেশে এসে আবার দেশ পরিচালনা করবে। হ্যাঁ, একমাত্র ষড়যন্ত্রের পথ দিয়ে যদি পারে, এইটাই একমাত্র তাদের সামনে পথ খোলা আছে, এছাড়া আর কোনো পথ খোলা নেই। আরেকটা জিনিস মনে রাখা দরকার যে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রক্তের এবং আদর্শের উত্তরাধিকারী, এই দুটা কম্বিনেশন তার মধ্যে আছে, এটা মনে রাখবেন। আর একটা হলো যে তিনি অত্যন্ত আপোষহীন এবং অত্যন্ত জনপ্রিয়। কাজেই এমনই একটি যে বঙ্গবন্ধুর কন্যা, তার রক্ত আদর্শের উত্তরাধিকারী, এবং তিনি অত্যন্ত আপোষহীন, এবং আবার বাংলাদেশ সৃষ্টি করেছেন কিসের জন্য? বঙ্গবন্ধু সৃষ্টি করেছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি আজকে, আপনিই বলেছেন যে 8,85,000 বাড়ি নির্মাণ করে দিয়েছেন এই মুজিব বর্ষের আগে এবং পরে। কাজেই সাধারণ মানুষ, দুঃখী মানুষ, গরিব মানুষ, নিঃস্ব মানুষ, যাদের কেউ খোঁজ খবর রাখার মতো নাই, বঙ্গবন্ধু তাদের মধ্যে তাদের হলেন নেতা। বঙ্গবন্ধু বলতেন আমার জন্মদিন হলো সকল মানুষের জন্মদিনই হলো আমার জন্মদিন, আমার নিজের কোনো জন্মদিন নাই। ঠিক তার যোগ্য উত্তরসূরি এবং রক্তের উত্তরাধিকারী হিসাবে শেখ হাসিনার দিকে তাকান। একজন রিক্সাওয়ালা, একজন ভিক্ষুক টাকা সঞ্চয় করে যখন করোনা প্যান্ডামিকের জন্য সে ডোনেট করে, তার অ্যাটেনশনে আসে, তিনি সাথে সাথে তাকে একটা বাড়ি করে দেন, একটা দোকান করে দেন। এই যে মানুষের দিকে, মানুষকে ধারণ করে, একমাত্র বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের রাজনীতিতে এইভাবে নিবেদিত এবং জনগণের দিকে দৃষ্টি নিবদ্ধ আর কোন রাজনৈতিক নেতাকে খুব একটা কিন্তু আমরা দেখি না, এবং শত্রু বিরোধী পক্ষ সেটা ভালো করে জানে। যে কারণে আজকে তিনি হলেন স্বাধীনতা এবং
স্বাধীনতার ঐক্যের প্রতীক। আজকে স্বাধীনতার পক্ষের যে শক্তি আছে তার ঐক্যের প্রতীক হলেন জননেত্রী শেখ হাসিনা, আবার আওয়ামী লীগেরও ঐক্যের প্রতীক হলেন জননেত্রী শেখ হাসিনা। কাজী তিনি এমন একটি অবস্থান করছেন, আবার তিনি হলেন দুর্নীতিমুক্ত। তিনি যদি দুর্নীতির মধ্যে নিমজ্জিত হতেন তাহলে যারা আজকে ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে তাদের জন্য খুব সুবিধা হতো, তখন তারা এক পাল্লায় নিয়ে আসতে পারতো। এখন দুর্নীতি দিয়েও পারছে না, আবার উন্নয়নের দিয়েও তারা যখন ক্ষমতা আসে তখন তো দেশ উন্নয়ন হয় না, বরং 3 বছরের শিশু পর্যন্ত ধর্ষিত হয়, এবং তখন একটা রেইন অফ টেরর, হত্যা যজ্ঞ চারিদিকে কিভাবে সৃষ্টি হয়, মানুষ সেই সব থেকে তো পরিত্রাণ চায়। আর তার বিপরীতে দেখে জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে তখন সেখানে রাস্তাঘাটের উন্নত হয়, স্কুল কলেজের উন্নত হয়, শিক্ষার্থীরা বিনা পয়সায় তারা বই পায়, পদ্মা সেতু হয়, তার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে সেটা হয়, এইভাবে কর্ণফুলী টানেল হয়। অর্থাৎ দেশের আজকে চেহারাটা পাল্টে গেছে, এটা তাদের ভালো লাগে না। তাদের ভালো লাগতো আজকে যদি 80% লোক দারিদ্র সীমার মধ্যে থাকতো, তাদের ভালো লাগতো আজকে যদি 70% লোক অশিক্ষিত থাকতো, আজকে যদি ভালো লাগতো যদি 50% মানুষের বয়স 50 হওয়ার সাথে সাথে যদি মৃত্যুবরণ করতো, শিশু মৃত্যুর হার যদি 1000 যদি 1000-এর মধ্যে যদি 700 হতো তাহলে তাদের খুব ভালো লাগতো। এই জন্য যে গভর্নমেন্ট হলো অযোগ্য, কাজেই এই গভর্নমেন্টের পরিবর্তনের জন্য একটা কন্ডিশন সৃষ্টি হতো। এখন দেখতে পাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই আছে, উন্নয়ন বলেন এবং বাংলাদেশে এগিয়ে নেওয়ার বলেন, সর্বক্ষেত্রে যে নেতৃত্ব তিনি দিয়েছেন, এই নেতৃত্ব একমাত্র বঙ্গবন্ধুর রক্তে এবং আদর্শের উত্তরাধিকারী বলেই তার পক্ষে এটা সম্ভব হয়েছে। শুধুমাত্র আপনি যে ইংরেজি দৈনিকের কথা বলছিলেন, সার্কুলেশন নিয়ে আমার প্রশ্ন রয়েছে, ভিউয়ারশিপ নিয়ে প্রশ্ন আছে, সেগুলি নিয়ে আসছি। তার আগে হারুন স্যারের কথা সূত্র ধরে যে আসলে এই রকম একটি পরিস্থিতি, তাহলে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল সেই 47 সালের আগে থেকে 71-এ যারা করেছে, তাদের তো ষড়যন্ত্র করা ছাড়া আর কোনো উদ্যোগই নেই, কোনো কাজই নেই। জাহাঙ্গীর, আপনার কাছে একটু আসতে চাই। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ আপনার শোনার বয়স হয়নি তখন, কিন্তু এখন এই মুহূর্তে তরুণ প্রজন্মের একজন কর্মী হিসেবে রাজনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব নিচ্ছেন, কাজ করছেন, এবং কি কর্মকাণ্ড হচ্ছে প্রায়শই আমরা খবরে সেগুলো প্রচার করি। কিন্তু আজকে যখন প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ আমরা সেই জায়গাটি তৈরি করে রেখেছি, তরুণ প্রজন্ম এখন এই দেশকে আরো অনেক দূর টেনে নিয়ে যাবে। এটাই তো রাজনীতিবিদদের সার্থকতা, তাই না? কি বলবেন? আপনি দেখেন, একজন মা হিসাবে যখন সন্তানদেরকে লালন পালন করে, মা কিন্তু চায় স্বপ্নের চাইতে বড় তার সন্তান হোক। ঠিক আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এখনকার প্রজন্মের সবাইকে সন্তান মনে করছেন। সেই হিসেবে 2021 সাল এবং 2041 সাল এবং 100 বছরের যে ডেল্টা প্ল্যানটা উনি সামনের দিকে দিয়ে গেছেন, জাতিগতভাবেই পুরো জাতিকে কিভাবে সামনের দিকে নেওয়া যায় সেই জিনিসটা উনি নিজে বাস্তবায়ন, কল্পনার যেটা ছিল সেটা বাস্তবে রূপ দিয়েছে। যে দেখেন আজকে যেটা কৃষির উপরে উনি আলোচনা করেছে এবং কোন এলাকায় কিভাবে কৃষির মধ্যে আমাদের ফসলটা ভালো হবে সেটা কিন্তু উনি বাস্তবে রূপ দিয়ে আজকে এটা আমাদের জাতিগতভাবে সেটা উপহার দিয়েছে। ঠিক একই যখন এই কৃষকরা যখন একসময় সারের জন্য বিএনপির আমলে রাজপথে এসেছিল, তাদের সার কেনার জন্য যখন তারা সরকারের কাছে অনুরোধ করেছিল, সেই সময় কিন্তু 13 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল, কৃষকদের জীবন দিতে হয়েছিল। ঠিক সেই কাজটি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা হিসাবে যে কাজটি করেছিল, কৃষক দিয়ে আমাদের খাদ্য কিভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায় সেটি করে গেছেন। আজকে নয়, আগামী 100 বছর জেনারেশন টু জেনারেশন কিভাবে সামনের দিকে যাবে। সেজন্য আমি মনে করি আমাদের যে সভ্যতা, আমাদের যে স্বাধীনতার চেতনা, যেটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছে, তারই কন্যায় দেশপ্রেম হিসেবে আজকে আমাদেরকে যারা যেমন বৃদ্ধদেরকে কিভাবে স্বাস্থ্যগত দিক এবং তার শারীরিক মানসিকতা যে সে যেন শান্তিপূর্ণ অবস্থায় থাকে সেই কাজটি করেছে, এবং তরুণ প্রজন্ম কিভাবে প্রত্যেকেই কাজের মধ্যে এসে তার মর্যাদাটুকু বৃদ্ধি করতে পারে সেই হিসেবে উনি আমাদেরকে কাজের জন্য দিয়েছে। আমরা চাই সঠিক নেতৃত্ব আমাদের যেটা পেয়েছি, এবং আমরা সমৃদ্ধিশালী দেশ করার জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু উনি আমাদের হাতের নাগালে দিয়েছে। সেজন্য আমি মনে করি অপপ্রচাররা যতই শক্তিশালী হোক, মিথ্যাবাদীরা কোনো সময় শক্তিতে রূপ নিতে পারে না। হয়তোবা তারা মাঝপথে বিভিন্ন জায়গায় ভালো কাজকে নষ্ট করার জন্য বিভিন্ন অবলম্বন তৈরি করবে, কিন্তু যেহেতু দেশপ্রেমিক মানুষ আছে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছে এই সকল দেশের নাগরিক ওনার সন্তানের মতনই এখন, এবং আমি মনে করি
উনি গার্জিয়ান হিসাবে আমাদের যে ডেভেলপিং ঢাকা এবং ঢাকার পাশে যেসব শহরগুলো নতুন করে তৈরি করে দিচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষকে একটা নেটওয়ার্কে এনে অর্থনৈতিক সমৃদ্ধি করার জন্য যে কাজটি শুরু করেছে, আমরা নতুন প্রজন্ম এবং আমাদের যারা প্রবীণরা আছেন, আমাদের যারা অত্যন্ত জ্ঞানীরা আছেন, যারা মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেছেন, আমরা মনে করি আমরা যদি একসাথে কাজগুলো করি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। যেটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্নের 100 বছরের চূড়ায় নিয়ে গিয়েছেন। কোনো জাতিগতভাবে কোনো নেতা যদি সেইভাবে চিন্তা করেন, সেই জাতি কোনোদিন পিছনে দিকে থাকতে পারে না। ঠিক আমাদের অপোজিট পার্টি তারা খুন, হত্যা এবং অর্থনীতিকে ধ্বংস করার জন্য যেসব কাজগুলো করছে, আমি মনে করি নতুন প্রজন্মকে সেটা বুঝে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নেতৃত্ব এবং দেশ গড়ার এবং দেশকে ভালোবাসার করার জন্য যে কাজটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সেটা যদি আমরা মাঠ পর্যায়ে স্বয়ংসম্পূর্ণ করতে পারি তাহলে জাতির পিতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নটা বাস্তবায়ন হবে এবং জাতিগতভাবে আমরা সকল মানুষ সমৃদ্ধিশালী হিসেবে থাকবো। আমি আসবো আপনার কাছে স্বদেশ রায়। এই যে পত্রিকার সার্কুলেশন, টেলিভিশনের ভিউয়ারশিপ, সাংবাদিকতা, মানসম্পন্ন সাংবাদিকতা, ইয়েলো জার্নালিজম, কত বিষয়ের সাথে আমাদের কাজ করতে হয়, কিংবা এই সার্কুলেশন, ফেসবুক, ইউটিউব, কত কিছু আমরা করতে হয় দিনের মধ্যে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের প্রফেশনাল বড় ভাইরা যখন 111 এলো, 2 নেত্রীকে সরে যেতে হবে মন্তব্য নিশ্চয়ই আপনার মনে আছে, সেই লেখাটার লাস্ট শেষ লাইনটি লিখেছিলেন যে যদি তারা সরে যান তাহলেই এই দেশ যে লক্ষ্যে স্বাধীন হয়েছিল সেটি বাস্তবায়িত হবে। কত অসভ্যের মতো কথা সেগুলো সেই সময় ছাপা হয়েছে। আমরা যখন এখন আমাদের আর্কাইভ থেকে বের করি তখন মনে হয় সেই পত্রিকা যেটার কথা শুরুতে আপনি বলছিলেন তাদের সার্কুলেশনই কত, সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন। আবার একেবারে ভিউয়ারশিপ, এই প্রজন্মের প্রত্যাখ্যান করা, সব কিছুই কিন্তু প্রতিদিন আমাদের নিজেদের সাথে এই রিপোর্টগুলো নিতে হয়, আমরা নেই। সব কিছু মিলে তারপরও নানাভাবে কিন্তু এরা গুরুত্ব পেয়ে আসছে, এখনো তাদেরকে গুরুত্ব দিতে হয়। সবকিছু মিলে কি যোগ করার আছে স্বদেশ রায়? না, আসলে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে মিডিয়া অবশ্যই খুবই একটা পাওয়ারফুল বিষয়। হ্যাঁ, কারণ এটা হচ্ছে মানুষকে মোটিভেট করতে পারে। হ্যাঁ, তা এরা হচ্ছে সবসময় এই কাজটাই করে যাচ্ছে। এবং আপনার সত্য কথা বলতে কি যে আমরা যে একটা স্বাধীন দেশ, আমাদের যে স্বাধীন দেশের যে একটা সাংবাদিকতা আছে যে হ্যাঁ আমার যেগুলো অভাব আছে, আমার সেই অভাবগুলোকে আমাকে তুলে ধরতে হবে, আমার যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমাকে তুলে ধরতে হবে। আবার হচ্ছে পাশাপাশি আমার দেশ যেগুলো ভালো করছে এগুলোকে আমাকে তুলে ধরতে হবে। এটাই হচ্ছে, আপনি দেখেন প্রত্যেকটা স্বাধীন দেশ কিন্তু সেই সাংবাদিকতাই করে। কিন্তু আপনি যে সমস্ত এই যে কিছু পার্টিকুলার মিডিয়ার কথা বললেন, এবং এই যে যেটা আমি প্রথমেই বললাম যে যেখানে আল জাজিরা নিউজটাতে আপনি কোনো ভিত্তি পাবেন না, আমি মানে এটার যদি আপনি প্রতি লাইন লাইন বিশ্লেষণ করেন কোথাও কিন্তু তারা একটা আচ্ছা, যেমন তারা বলেছে যে ওই হারিস বলছে যে যে সে হচ্ছে একটা বুলেট হচ্ছে এতে মানে বুলেট আমাদের আর্মিকে সাপ্লাই দিবে। আচ্ছা, আমি একজন রিপোর্টার, আমার এই রিপোর্টটা করতে গেলে আমাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে এই বুলেটটা যে যে দরপত্র বা যে পারচেস কমিটি হয়েছিল সেখানে তার কোনো কোম্পানি অংশগ্রহণ করেছিল কিনা, এই বুলেটটা সেখানে সাপ্লাই হয়েছে কিনা, তার কোনো কিছুই হয়নি। তো এইরকম একটা কথা দিয়ে একটা নিউজ হয়েছে। এখন সেই নিউজটাকে আপনি চিন্তা করেন, এই পত্রিকাটি আজকে ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে তুলনা করেছে। তবে এখানে আমি অবশ্যই একজন সাংবাদিক হিসেবে যে বাংলাদেশ সরকারের যে মানে যে সাংবাদিকতার স্বাধীনতার উপরে যে মানে মানে যে স্বাধীনতার জন্য তারা যে উদার এবং তাদের যে সহ্য ক্ষমতা আছে, এজন্য আমি অবশ্যই ধন্যবাদ দেব। কারণ ওই অ্যানালিসিসটা আপনারা পড়ে দেখবেন, সেখানে
প্রকারান্তরে শেখ হাসিনা কি ইদি আমিনের সঙ্গে তুলনা করা হয়েছে। মানে এইগুলো যেমন থাকে, আবার আবার সাধারণ মানুষ দিনের শেষে যে চিত্রটি দেখে সেই চিত্রটিও কিন্তু একটি অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমরা যেই সমস্ত পত্রিকাগুলোর নাম বলছেন তাদের সার্কুলেশনই বা কি, আর তাদের মাইন্ডসেটই হচ্ছে পাকিস্তানি মাইন্ডসেট। সেটি বলতে বাধ্য হচ্ছি এই কারণে, কারণ আমরাও মাঠের সাংবাদিক হিসেবে কাজ করতে নেমে কত কিছু আমাদের ডায়েরিতে লিখেছি, সেগুলিও প্রকাশ করার এই মুহূর্তে সময় এসেছে। হানু স্যার, আপনাকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই যে 2014 সালে আওয়ামী লীগের যে সম্মেলন হচ্ছিল, আপনি যেটি নিয়ে একটি বই লিখেছিলেন যে আওয়ামী লীগের মূলধারার আওয়ামী লীগের কাউন্সিল এবং তার অন্যান্য বিষয়গুলো, আপনি আমাদের স্টুডিওতে সেদিন উপস্থিত ছিলেন। সেই আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রীর যে ভাষণটি ছিল, সেই ভাষণের শিরোনাম আমরা করেছিলাম যে আপনারা যার যার মহল্লায় গরিব মানুষের তালিকা আপনারা করবেন, মানে আওয়ামী লীগের নেতারা করবেন, আওয়ামী লীগের কর্মীরা করবেন, এবং তাদেরকে সরকার বিনা পয়সায় ঘর বানিয়ে দিবে। এইটি আওয়ামী লীগের সম্মেলনের শেখ হাসিনার ভাষণ ছিল। এবং যে কথা বলছি যে মুজিব বর্ষের ভাবনা তখনও মানে অলরেডি ভাবনার মধ্যে ছিল যে কি হবে, তার রূপরেখা কি হবে। কিন্তু যখন মুজিব বর্ষ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী হলো, এটি হয়ে গেল প্রধান একটি কর্মসূচি। অর্থাৎ 8,85,000 মানুষ, গৃহহীন মানুষ, তারা ঘর পেল। কই, কাউকে তো দেখলাম না যে একটা কংগ্রেচুলেট করে অভিনন্দন জানিয়ে সাধারণ মানুষের পাশে থাকা, সম্পৃক্ত থাকা। তাহলে রাজনীতি কোন পথে? আজাদ স্যার, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, কিন্তু তার আগে আমি মাননীয় প্রধানমন্ত্রী সেই ভাষণটির কিছুটা অংশ একটু দেখে আপনার কাছ থেকে শুনবো। স্ব এলাকা, নিজ নিজ এলাকা, সেই এলাকায় কতজন দরিদ্র মানুষ আছে, গৃহহারা মানুষ আছে, কোন মানুষ যার ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই, এ ধরনের নিঃস্ব রিক্ত মানুষ আছে, কারা হতদরিদ্র, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী, আপনারা তাদের তালিকা বানান। তাদের জন্য আমরা বিনা পয়সায় ঘর তৈরি করে দেব। তারা জীবনে যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব, কারণ তারা আমাদের নাগরিক, আমাদের দায়িত্ব। আওয়ামী লীগ জনগণের সংগঠন, কাজে জনগণের কল্যাণ করা এটাই আমাদের দায়িত্ব। আমরা যদি এই কাজ সঠিকভাবে করতে পারি, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই বাংলাদেশে ওই দারিদ্র বলে কিছু থাকবে না। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আচ্ছা স্যার, কি যুক্ত করবেন? মাননীয় প্রধানমন্ত্রী তো একদম সুস্পষ্ট সবগুলো কথা বলেছেন। আমি শুধু এর সঙ্গে মিলিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের ভাষণটি আপনি দেখালেন, এর সাথে সাথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার পরবর্তী সময়ে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির কাজ শুরু করেছিলেন, এবং সারা দেশ জুড়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসন তারা ভিক্ষুকদেরকে শনাক্ত করে তাদেরকে পুনর্বাসনের কাজকর্ম, তাদেরকে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পেশা এবং এগুলো আমি একটা ছোট্ট বিরতিতে যাব, শুধু আপনাকে একটু বলে যেতে চাই, যারা সে সময় লিখলেন যে দুই নেত্রীকে সরে যেতে হবে, অর্থাৎ দুই নেত্রীকে এক পাল্লায় মাপা, তাদের জন্য কি বলার আছে? আপনি ভাবতে থাকুন, বিরতির পর আপনার কাছ থেকে কিন্তু শুনবো। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দেখছেন এটি নিউজ, বিরতির পর আবার আমন্ত্রণ। স্যার, আপনার কাছে বিরতির আগে প্রশ্ন আগেই রেখে যাওয়া ছিল। ধন্যবাদ। যে কথাটি বলেছেন যে এই যে দুই নেত্রী সম্পর্কে যে কথাবার্তা তখন বলেছিল, এগুলো ষড়যন্ত্রের রাজনীতি, অন্যায়ের কথা, এবং ধরেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে এটি ছোট করার একটি কথা। এই দুইজনকে কি এক পাল্লায় মাপা যাবে? আপনি একজন হচ্ছে উন্নয়নের রাজনীতি, আরেকজন হচ্ছে ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এই দেশের মানুষের অধিকার চাই। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দায়িত্ব কাঁধে নিয়েছেন এবং অনবরত সেই কাজ করে যাচ্ছেন। আমার মনে পড়ে 2018 সালে যখন এলডিসি গ্রাজুয়েশনের সেই সুপারিশটি সেলিব্রেট করা হচ্ছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলছিলেন, এবং আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী কতটা আবেগপ্রবণ হয়ে গেছিলেন তখন, তিনি বলছিলেন যে বঙ্গবন্ধু নিশ্চয়ই ওই পার থেকে দেখছেন যে আমরা কি করছি,
এই যে অনুভূতি নিয়ে কাজটা করা, এই যে আবেগটা নিয়ে কাজকর্ম করা, এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মূলধারার চালিকা শক্তি আমি মনে করি। এবং বঙ্গবন্ধু যেমন বলেছেন যে আমি প্রধানমন্ত্রী তো চাই নিয়ে দেশের মানুষের অধিকার চাই, মাননীয় প্রধানমন্ত্রীও ঠিক সেই পথে হাঁটেন। এবং বঙ্গবন্ধু আরেকটা কথা বলেছিলেন যে উন্নয়ন কিন্তু সহজে হয় না, এটি ধীরে 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 করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী দেখেন যে 2021, 2030, 2041, 2071 এবং 2100 এই যে উন্নয়নের সোপান, ড্রিম ট্রাজেক্টরি, এইটি থাকার ফলে কি হয়েছে, আমরা পথ চলতে ভুল করতে পারি, আবার সংশোধন করব, ভুল করতে পারি, আবার সংশোধন করব। এবং লক্ষ্য যদি একদম আমার জানা থাকে 2001 সালে আমি কোথায় যাব, তাহলে পরে কিন্তু এই বাঙালি জাতি কিন্তু ডিরেইল হওয়ার সুযোগটা কম। আমি মনে করি যে একদম সঠিক পথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্লেস করার একটা সুযোগ হয়েছে, এবং এই দিয়ে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করার একটি সুযোগ পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। হানু স্যার, আপনার কাছে যাব আজাদ স্যারের কথার সূত্র ধরে। সেটি হচ্ছে যে তিনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী এলডিসির উত্তরণের সেই ভাষণটি যখন তিনি বলছিলেন, আমাদের আর্কাইভে আমরা প্রায়শই দেখাই, বলছিলেন জাতির পিতা বেঁচে থাকলে এই অর্জন আরো অনেক আগেই হয়ে যেত। তারপর তিনি বলছেন এই যে বাংলাদেশের আজকের এত উন্নয়ন অর্জন, সেটি কি বেহেশত থেকে তিনি দেখতে পারেন? অসাধারণ বক্তব্য। আমরা হয়তো দেখাবো, কিন্তু কথা হচ্ছে আমরা কেউ কিন্তু থাকবো না এই পৃথিবীতে, কিন্তু এই বাংলাদেশটি থাকবে এবং এই দেশটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবেই কিন্তু টিকে থাকবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই হারুন স্যার আপনার সকল সৃষ্টিশীল কর্মগুলো এর জন্যই করছেন। হারুন স্যার, আসলে মাননীয় প্রধানমন্ত্রী প্রায়শই বলে থাকেন যে আমার জীবনে চাওয়া পাওয়া কিছু নাই, আমার জীবনের স্বপ্ন একটাই, সেটা হলো যে এই বাংলাদেশ সৃষ্টি, বাঙালিদের জন্য স্বাধীনতা অর্জন। এর আরো একটি লক্ষ্য ছিল বঙ্গবন্ধু জাতির পিতার, সেটা হলো দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হলে তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এগুলোর তো ব্যবস্থা করতে হয়। ঘরে ঘরে আজকে বিদ্যুৎ পৌঁছানো দেওয়া হয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ আজকে মধ্যম আয়ের দেশ হয়েছে, গৃহহীনরা আজকে তারা গৃহের মালিক হচ্ছে। এইটাই ছিল কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন, যে কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে উৎসর্গ করেছেন, আত্মনিবেদন করেছেন একটি লক্ষ্যে, সেটা হলো যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে যে কাজটি করতেন এই বাঙালি জাতির জন্য, এই দুঃখী মানুষের জন্য, যে দুঃখী মানুষই ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বের মূল উৎস, ঠিক সেই কাজটি কিন্তু জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছেন। কাজেই যেটা আগে বলেছিলেন, এখন সেই অন-11 পরে যখন দুই নেত্রীকে মাইনাস করার জন্য যারা করেছিল, পরে কিন্তু আবার যতদূর আমার মনে পড়ে তারা আবার বলেছিল যে আমরা ভুল করেছি, এটা ক্ষমার বোধহয় এইভাবে চেয়েছিল যে আমরা এই প্রতিবন্ধীরা চেয়ে ভুল করেছি। আবার ওদেরই একজন গিয়ে তো সেই ইসলামী ফাউন্ডেশনে গিয়া নতজানু হয়ে তারপর মাপও চেয়েছিল অন্য আর একটা পক্ষের কাছে। কাজেই মূল যেটা হলো কি, যদি ইমান ঠিক থাকে, যদি চরিত্র ঠিক থাকে, যদি গোল ঠিক থাকে, তাহলে তারা কখনো তাদের পদস্খলন হয় না। আর আজকে যারা হলো, আমি একটা অন্যভাবে যদি বলি, আমি যে জিনিসটা নিজে ওন করছি সেটা আমি যেভাবে লালন পালন করব, ধারণ করব, আর আরেকজন ছিনতাইকারী এসে তারপর আমার কাছ থেকে নিয়ে গিয়েছেন, সেটা কি সে সেভাবে লালন পালন করবে? আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে করা সংগঠন, সারা জীবন সংগ্রাম করে বাঙালি জাতির জন্য স্বাধীনতা এনে দিয়েছে, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধুকে 1975 সালে হত্যা করা হয়েছে, তার রক্তের উত্তরে দেওয়ার আদর্শ উত্তরিকার জননেত্রী শেখ হাসিনা আজকে বেঁচে আছেন। তিনি নেতৃত্ব ধরেছেন জাতির, তার একটাই স্বপ্ন যে বঙ্গবন্ধু বেঁচে থাকলে যা যা করতেন ঠিক সেই কাজটাই তিনি করে যাবেন। এবং এই জন্যই তো স্বাধীনতা, এই জন্যই তো 30 লক্ষ লোক আত্মাহুতি দিয়েছে, এই জন্যই তো জাতির পিতা আজীবন তিনি সংগ্রাম করেছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। কাজেই আজকে আমাদের বিষয়টা অত্যন্ত স্পষ্ট, সেটা হলো যেটা বলা হলো যে আমরা একটা উন্নত, সমৃদ্ধ, একটা অসাম্প্রদায়িক শান্তির পক্ষের বাংলাদেশ চাই, না আমরা একটা নৈরাজ্য, হানাহানি, হত্যা, ষড়যন্ত্র এবং সেই ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা এই ধরনের একটা দেশ চাই। এদেশের মানুষ, নতুন প্রজন্ম আজকে তাদের চক্ষু খুলে গিয়েছে, তারা আজকে দেখতে পাচ্ছে যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দিনে দিনে অতি দ্রুত
কোন দিকে এগুচ্ছে। আজকে আর কারো চোখ কান বন্ধ করে রাখার কারো সুযোগ নেই। স্যার, মানে যে কান কারণে বন্ধ করে রাখার সুযোগ নেই এটা যেমন বলছেন, আবার এই মুহূর্তে আপনার কথা শুনতে শুনতে আমার 111 সরকারের আলোচনা যখন উঠলো, শহীদ মিনারে আপনি যে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, অনেকেই আমরা জানি যে আপনি গ্রেপ্তার হয়েছিলেন, গ্রেপ্তার হওয়ার পর আপনি যখন মুক্ত হলেন তখন শহীদ মিনারেই কিন্তু ফিরে গিয়েছিলেন। তখন সেই ভাষণের একটি জায়গায় ঠিক এই কথাগুলো বলেছিলেন, আমরা কেউ থাকবো না, এই দেশ থাকবে। অর্থাৎ নাগরিক সমাজের অর্জন হবে এই দেশকে এগিয়ে নিতে যা যা করণীয় সেটি করতে হবে, সেটিই হচ্ছে আমাদের লড়াই। আসলে তো তাই হলো। এই যে এই দেশটা দেখুন, বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করে, ত্যাগ তিতিক্ষা করে, জীবনকে উৎসর্গ করে 12 বছর কারাগারে কাটিয়ে একের পর এক মামলা, নির্যাতন, দুইবার ফাঁসির মঞ্চের কাছাকাছি থেকে এসে তিনি বেঁচে আসছেন। পাকিস্তানে তার বন্দি অবস্থায় তার সেখানে সামারি ট্রায়াল হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে, শুধু এখান কার্যকর করতে পারে নাই। এমনই এক নেতা বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু আজকে আমাদের মাঝে নাই, কিন্তু আমরা আছি। আজকে বাংলাদেশের যে উন্নয়ন, এই উন্নয়নে এটার সুফল কে ভোগ করছেন? তাহলে তো আমরাই বঙ্গবন্ধুর লোক, আমরাই শেখ হাসিনার লোক, এবং সেই কথা গর্বের সঙ্গেই কিন্তু আমরা বলতে চাই। কোনো ভনিতা বা কোনো ব্যালেন্স বা কোনো সুবিধাবাদ আমি শুধু এই আরেকটা কথা এখানে সংযুক্ত করতে চাই যে 1955 সাল থেকে, জাপান তো একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু 1955 সাল থেকে সেখানে এলডিপি, লিবারাল ডেমোক্রেটিক পার্টি, আজ পর্যন্ত মাত্র 4 বছর ছাড়া, সোশ্যালিস্ট একটা পার্টি ছিল 4 বছরের জন্য, বাকি সময়টা 1955 সাল থেকে দেশ শাসন করে আসছে গণতান্ত্রিক পন্থায়, যেটাকে বলা হয় জাপানের 1955 মডেল। আজকের স্বাধীন বাংলাদেশ, যাদের নেতৃত্বে এই স্বাধীনতা, যুগ যুগান্তর ধরে তারাই এই দেশ শাসন করার অধিকার রাখে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, বাংলাদেশ বিরোধী, এবং সেদিন যারা এদেশে গণহত্যা করেছে, পাকিস্তানিদের সাথে সহযোগিতা করেছে, এটাকে পূর্ব পাকিস্তানের অংশ বানিয়ে রাখার চেষ্টা করেছে, তাদের এদেশে রাজনীতি চর্চার অধিকার এবং সরকার গঠনের অধিকার নাই। কাজে এদেশের জনগণ বারবার তারা সেই সিদ্ধান্তই দিবে। যতবার নির্বাচন হবে, আমার দৃঢ় বিশ্বাস যে উন্নয়নের স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণের স্বার্থে এদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধে যাদের নেতৃত্ব হয়েছে, যে দলের নেতৃত্ব হয়েছে, বঙ্গবন্ধুর হাতে করা যে সংগঠন, সেই সংগঠনের পক্ষেই দিবে। কাজে যত ষড়যন্ত্র হোক, সে আল জাজিরায় হোক, আর ওই হেফাজতের নামে হোক, আর বঙ্গবন্ধু ভাস্কর্য সেখানে আঘাত করার মধ্যে দিয়ে হোক, আর দিনক্ষণ গুণে হোক, কোন ষড়যন্ত্রই আসলে মাঠে ঠাঁই পাবে না, এবং সত্যই, এবং ইতিহাস অত্যন্ত নির্মম। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আসবো ফরহাদ ভাই, আপনাকে শুধু একটু বলে রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যে তিনি বলেছেন যে দিনের শেষে মানুষ মেধার যাচাই করে, দিনের শেষে মানুষ প্রজ্ঞার যাচাই করে, দিনের শেষে মানুষ কাজটি দেখেই মূল্যায়ন করে। অর্থাৎ আমরাও বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে চাই। আজকের সকালের বক্তৃতায় তিনি বলেছেন। আমরা আপনার কাছ থেকে শুনবো একদম ছোট একটা বিরতি নিয়ে, শেষ বিরতি নিয়ে ঘুরে আসে, তাই নিচ্ছি ছোট্ট বিরতি। এটি নিউজের সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি, সবাই একবার করে সুযোগ পাবো। ফরহাদ ভাই, মেধা দিন শেষে মানুষ যাচাই করে, প্রজ্ঞার বিষয়টি যাচাই করে, ধৈর্যের বিষয়টি যাচাই করে, দিন শেষে মানুষ দেখে কতটুকু কর্ম কাজ হয়েছে, সেটিই হচ্ছে বড় কথা, সেটিই হচ্ছে আধুনিক বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর আজকের দিনের কথা, সব মিলে কি যুক্ত করবেন? জি, এটা আপনি ঠিকই বলেছেন। আসলে মানুষের চোখ খুলে গেছে, মানুষ দেখছে অতীতে কি ছিল, বর্তমানে কি অবস্থা। যেদিকে তাকানো যায় সেদিকেই হচ্ছে শেখ হাসিনা সরকারের উন্নয়ন। আপনি দেখেন রাস্তা, যে গ্রামীণ রাস্তা পর্যন্ত, মাঠের রাস্তা পর্যন্ত সেগুলো নির্মাণ হয়ে গেছে। আমাদের শিক্ষাতে যে বিনামূল্যে বই এবং এই যে স্কুল কলেজ মাদ্রাসার যে নতুন নতুন ভবনগুলো, কি সুন্দর ভবন, চারতলা ভবন এবং অসংখ্য ভবন সেখানে হয়েছে। যে দেখেন যে কমিউনিটি হেলথ ক্লিনিক, যেগুলো আপনার 18,000 কমিউনিটি হেলথ ক্লিনিক সেখানে আমাদের দিচ্ছে, সেবা দিচ্ছে, সেখানে আমাদের যে গড় আয়ু বেড়ে গেছে সেটার জন্য। আমাদের যে বিদ্যুৎ, শতভাগ বিদ্যুৎ, প্রায় আপনি বলতে পারেন এখন বাংলাদেশে 99% ঘর বাড়িতে বিদ্যুৎ হয়েছে, এবং এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টার কারণে। এবং একইভাবে কৃষি উৎপাদন থেকে শুরু করে আপনি জননিরাপত্তা, সামাজিক বেষ্টনী যেটা নিরাপত্তা আছে, এই যে বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, আপনার যে স্বামী পরিত্যক্ত মহিলাদের যে ভাতা এবং প্রতিবন্ধী ভাতা,
এরকম নানান রকম, আর অবকাঠামোগত যে উন্নয়ন, বিভিন্ন রকম উন্নয়ন, তো সেইটাও হচ্ছে। এবং এই যে বদ্বীপ পরিকল্পনার কারণে দেখেন নদীগুলো পর্যন্ত পুনঃখনন, যা মানুষ কখনো চিন্তা করেনি। এই যে ব্যাপক যে বিষয়গুলো সেগুলো হয়েছে, ষড়যন্ত্র সেটি হয়, এবং ষড়যন্ত্রগুলো কিন্তু আমরা দেখেন যেটি আপনি বলছেন আল জাজিরাতে যা দেখানো হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু বেশ কিছুদিন থেকে মিডিয়াতে, এই যে বিএনপি, জামাত এবং এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, এদের কাজ হচ্ছে অপপ্রচার করা, মিথ্যা কথা রটানো এবং মানুষকে বিভ্রান্ত করা। এগুলো কিন্তু এই সমস্ত পর্যায়গুলো মানুষ অতিক্রম করে গেছে, কারণ এখন ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশ আপনি দেখেন যে আজকে কিন্তু আমার হাতের কাছে সমস্ত কিছু তথ্য আমার কাছে আসছে, যার কারণে এই সমস্ত অপচেষ্টা থাকবে, কিন্তু এই অপচেষ্টা জনগণ কিন্তু প্রত্যাখ্যান করেছে ইতিমধ্যে, আর এগুলোতে তেমন কোনো লাভ হবে না। আমরা কিছুদিন আগে থেকে ভাই আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্বদেশদা, একদম সমাপনী বক্তব্য আপনি যা বলবেন, প্রশ্ন রাখছি না, নিশ্চয়ই আপনার যোগ করার আছে। না, আমি প্রধানমন্ত্রীর কথা দিয়ে শেষ করতে চাই, যে সেটা হচ্ছে আসলে কোনো একটা দেশ সৃষ্টি হয় এই কারণেই যাতে ওই দেশের মানুষ তার নিজস্ব ভাবনা দিয়ে নিজেকে মেধাবী করে তুলতে পারে। আর হচ্ছে রাষ্ট্র যখন মেধাবীকে মূল্যায়ন করে হচ্ছে, তখন বুঝতে হয় যে হচ্ছে রাষ্ট্র সত্যি সত্যি মানুষের পক্ষে দাঁড়িয়েছে। তাই মানে এই হচ্ছে আমি মনে করি যে হচ্ছে যখন হচ্ছে একটা রাষ্ট্র মেধাবীকে মূল্যায়ন করে হচ্ছে, তখন ওই রাষ্ট্রের স্বাধীনতা আসলেই পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ হয়। অসংখ্য ধন্যবাদ হারুন স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। শেষে আপনি বলবেন, ভাবতে থাকুন কি বলবেন। আজাদ স্যার 30 সেকেন্ড সময় আপনি পাবেন। করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন, এইটি হচ্ছে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার উদ্যোগ। এইটি যে 1 ইঞ্চি জমিও খালি না রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এই যত কথাই, যত বিরোধী দলের লোকজন যত ষড়যন্ত্রের কথা বলুক, মাননীয় প্রধানমন্ত্রী এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব, এবং এই করোনাকালীন সময়ে আমরা এই সজাগ সচেতন থাকবো। বাহ, অসংখ্য ধন্যবাদ। জাহাঙ্গীর আলম স্যারের কথা সূত্র ধরে করোনার সময় অর্থনীতি যেমনটা দেখলাম, এবং নানাভাবে আল জাজিরার এখন যে প্রোপাগান্ডা, অপপ্রচার, তাহলে কি করোনায় আমরা ভালো করলাম, মাননীয় প্রধানমন্ত্রী ভালো করলেন বলেই কি এই অপপ্রচারটা? আজকে সত্যি কথা বলতে কি, করোনা সারা পৃথিবীকে তছনছ করে দিয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সঠিকভাবে এটা মূল্যায়িত হয়েছি বলে কিন্তু আজকে আমাদের অর্থনীতি যেটা ভালো আছে। আপনি দেখবেন ইউরোপে এবং আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে গেছে, ব্যবসা ছোট হয়ে গেছে, তো আমাদের দেশের গরিব মানুষ কিন্তু এই মুহূর্তে লক্ষ লক্ষ বাড়ি পেয়েছে উপহার হিসাবে। কি চমৎকার জিনিস। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, অন্যান্য দেশে তারা টিকা পাচ্ছে না, ভ্যাকসিন পাচ্ছে না, কিন্তু আমাদের দেশে এখন রিজার্ভ হয়ে গেছে। বিশেষ করে আমিও গাজীপুরে প্রায় 1,80,000 পেয়ে গেছি, এবং আমরা 24 ঘন্টা বলেছি যে কোনো নাগরিক তারা আসছে তাকে 18 উপরে বয়সে তাদেরকে আমরা টিকা দিয়ে দিব, এবং এটা আমরা ফ্রি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জাতিকে পুরো ফ্রি দিয়েছে। এবং কতটুকু সচেতনার পরে একটা প্রধানমন্ত্রী তার সঠিক নেতৃত্বের পরে এই 17 কোটি মানুষ তারা আশ্বস্ত জায়গাটা তৈরি হতে পারে। ছোট্ট ছোট যেসব দেশে কয়েক লক্ষ মানুষ, কিন্তু তারা এখন কিন্তু পাচ্ছে না। সেজন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্যালুট জানাই, কিন্তু উনি আমাদের মায়ের মতন। উনি আমাদের একেবারে, যিনি যেই সন্তানটা আজকে জন্মগ্রহণ করেছে এবং যেই ব্যক্তিটা আজকে মৃত্যুবরণ করছে, প্রত্যেকেরই খোঁজটা উনি নিচ্ছেন, এবং যার যার জায়গা যেন ভালো থাকে। অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা, প্রশাসনিক, রাজনৈতিক এবং সাধারণ মানুষ, সকল মানুষ যেন এই এত বড় একটি বিপদে সারা দুনিয়ার তছনছের জায়গায় তিনি যেই কাজটি করেছেন, আমি মনে করি আমাদের জায়গা থেকে, আমাদের আত্মার থেকে ওনার জন্য আমরা দোয়া করি, এবং যিনি সঠিক জায়গায় নিয়ে গেছেন আমরা যেন সৎ এবং আদর্শ থেকে কাজগুলো করতে পারি, এবং মাননীয় প্রধানমন্ত্রী দেখে যাক তার জাতি এবং তার সন্তানরা আজকে অর্থনৈতিক এবং সমৃদ্ধিশালী এবং স্বাধীন দেশ যেটা বঙ্গবন্ধু দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনার দীর্ঘ হায়াত দেয় এবং সুস্থতা দেয়, এবং জাতিগতভাবে আমরা যেন সবাই ভালো থাকি। যারা দেশের ভিতরে অপপ্রচার করছে তারা যেন সাবধানে, এবং তারাও যেন সংশোধন হতে পারে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যেন তারা সম্পূর্ণ। অসংখ্য ধন্যবাদ হারুন স্যার। শেষ করব, আমাদের মানে এমন কিছু বিষয় আছে যে আজকে যখন বলিভিয়া আমাদের কাছে 5,000 ভ্যাকসিন চায়, আজকে যখন হাঙ্গেরি
তার চেয়ে কিছু ভ্যাকসিন বাংলাদেশের কাছে চায় যে জরুরি ভিত্তিতে তাদের ফ্রন্টলাইন ফাইটারদের জন্য এটি দরকার। আজকে যখন জাপানের মতো দেশ যে 12,000 আনঅফিসিয়ালি কিভাবে দেয়া যায় সেটি নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষার কথা বলে, তখন মানে জাতি হিসাবে আমরাও কিন্তু কিছুটা হলেও মনে করি যে না, আমরা সঠিক পথেই রয়েছি। হানু স্যার, একদম সময় নেই, শেষ কথা আপনার কি হবে? আপনি অপু যেটা বললেন কোনো সন্দেহ নেই, এবং এইটাই হলো উন্নয়ন, এইটাই হলো জাতি হিসাবে যেটা বলি আমরা মাথা উঁচু করে দাঁড়ানো। এবং বাংলাদেশ যে জাতি হিসাবে আরো উন্নতির দিকে এগিয়ে যাবে, মাথা উঁচু করে দাঁড়াবে, তাতে কোনো সন্দেহ নাই। এক, 2 নম্বর হলো যে সত্য চিরভাস্বর, সত্য সত্যই, সত্যের জয় অবিসম্ভাবী, এটাই ইতিহাসের শিক্ষা। আর যারা ষড়যন্ত্রকারী তাদের পরিণতি কি হয়, ওই মীর জাফর, খন্দকার মোস্তাক এবং আরো গং, এদের দিক তাকালেই আমরা বুঝি। এমনকি ষড়যন্ত্রই যদি কার্যকর হতো, তাই ট্রাম্প আজকে আমেরিকার প্রেসিডেন্ট থাকতো, জো বাইডেন তো আর আমেরিকার প্রেসিডেন্ট হতে পারতো না। কাজেই সত্য চিরভাস্বর, সত্যের পক্ষেই মানুষ, সত্যের পক্ষেই ইতিহাস, এবং বাংলাদেশেও সত্যিই সবসময় জয়ী হবে, এবং যারা ষড়যন্ত্রকারী তারা বারবার পরাস্ত হবে, এবং তার বারবার তাদের মুখোশ উন্মোচিত হবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন। এই অনুষ্ঠানটি রাত 1টা 10 মিনিটে পুনঃ প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।